হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি। অনেক দিন পর বেশ কিছু বিষয় নিয়ে আসলে কথা বলা দরকার বলে মনে করছি। বাংলাদেশ একটা বিশেষ পরিস্থিতির মধ্যে দিয়ে একটা বিশেষ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে আর কি। বিভিন্ন ধরনের সংস্করণ নিয়ে অনেক ধরনের কথা হচ্ছে, হবে, এবং অনেকগুলো খুব পজিটিভ, অনেকগুলো নিয়ে তর্ক বিতর্ক আছে, চলছে। আমি প্রত্যেকটা সংস্করণ নিয়ে কথা বলতে পারবো কিনা আমি জানি না। বেশ কিছু সংস্করণ নিয়ে আমার অনেকগুলো কথা আছে, অনেকগুলো সংস্করণ নিয়ে কোনো ধরনের কথা হয়নি, সেগুলো নিয়েও আমার খুব আক্ষেপের জায়গা আছে। সেগুলো নিয়ে কাজ করা উচিত। বিশেষ করে যখন এই দায়িত্বে আসছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, আমি স্পেশালি, সবাই, আমার আমার যা বিশ্বাস, অনেক আশা নিয়েছিলেন যে তিনি বাংলাদেশকে অন্যভাবে সংস্করণ করে একটা আমাদের যে দৈন্য দশা, সেটা আমাদের সংবিধান বলি, সেটা আমাদের রাজনৈতিক প্রেক্ষাপট বলি, সামাজিক অবমূল্যায়ন বলি, সেগুলো নিয়ে একটা সংস্করণ হবে। বাট সেগুলো হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে অনেক ধরনের অবজেকশন আছে, কিছু কিছু ক্ষেত্রে একেবারে হাত দেওয়া হয় নাই, যেটা আমার আমার একটা ক্ষুদ্র মেধার মানুষের কাছেও আমার কাছে ধরা পড়ছে। সেগুলো নিয়ে আস্তে আস্তে কথা বলবো। আজকে একটা স্পেসিফিক সংস্করণ নিয়ে কথা বলতে চাই। সেটা হচ্ছে নারী বিষয়ক সংস্করণের যে প্রস্তাবনাগুলো এসছে, সেগুলো নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। আপনারা সবাই জানেন মোটামুটি। তো সেখানে আমি অল্প কিছু অ্যাড করতে চাই। দেখেন, ধর্মীয় কিছু ব্যাপার আছে, বাংলাদেশে মুসলিম অধ্যুষিত, সো সেখানে একটা ইম্প্যাক্ট আছে। এটা নিয়ে আন্দোলন হচ্ছে, কথাবার্তা হচ্ছে। এটা এটা খুব বেশি খারাপ কিছু নয়, কারণ এটা থাকবেই। একটা নতুন কিছু শুরু করতে গেলে এগুলো থাকবে, স্বাভাবিক। কিন্তু আমার কথা হচ্ছে যে সব কিছু কি আসলে বিধান করে, নিয়ম করে, আইন করে চেঞ্জ করা যাচ্ছে? বৈষম্য কি দূর করা যায় আসলে এভাবে? আমাদের শিক্ষার কিছু পরিবর্তন করার দরকার ছিল। আমাদের মনস্তাত্ত্বিক পরিবর্তন করার অনেক প্রয়োজন। হ্যাঁ, যেহেতু মানে এই কথাগুলো বলছি এই কারণে, অনেকে হয়তো এটা বুঝতে বা রিলেট করতে কষ্ট হবে। দেখেন, মনস্তাত্ত্বিক পরিবর্তন হওয়া কেন দরকার? এই যে বাংলাদেশে মেয়েরাতে আনসেফই বলবো আমি। মানে কোথাও যাইতে হলে সাথে একজনকে নিতে হয়, এবং রাত্রে তো কোনোভাবেই একা বেরোনো পসিবল না। সে গ্রাম হোক, শহর হোক, মফস্বল হোক, যেখানেই হোক, এগুলো খুবই ক্রিটিক্যাল। নারীদের কর্মসংস্থানের কথা নিয়ে অনেক বেশি কথা বলা যেতে পারে। আমরা শুধু বৈষম্যের কথা বলছি, সমান অধিকারের কথা বলছি, সম্পত্তি ভাগাভাগির কথা বলছি, কিন্তু নারীকে এম্পাওয়ারমেন্ট করার জন্য বা নারীকে স্বতন্ত্রভাবে বেঁচে থাকার জন্য কোনো ধরনের পদক্ষেপ কি নেওয়া হচ্ছে? ঠিক আছে, সংসদে আসন বাড়ানোর কথা হচ্ছে, সংরক্ষিত আসনের কথা বলা হচ্ছে, অনেক ধরনের কথা বলা হচ্ছে, অনেক কোটার কথা বলা হচ্ছে। এগুলো আমার কাছে খুব বেশি যৌক্তিক মনে হয় না। দেখেন, আপনি তাত্ত্বিকভাবে একটা মানে গোষ্ঠীকে, নারীকে কখনোই সমানভাবে আনতে পারবেন না। তাকে চলার পথ স্মুথ করে দিতে হবে, তাকে জবের ফেসিলিটিস দিতে হবে, সেফটি দিতে হবে। এই অপরচুনিটিগুলো যদি পাই বাংলাদেশের নারীরা, ট্রাস্ট মি, আমি যেখানে আসি বা দেশের বাইরে অনেক মেয়ে আছে যারা প্রতিদিন এত পরিশ্রম করেন, এত কষ্ট করেন, এবং সব ধরনের কাজ করছেন ছেলেদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে। সমান যে শব্দটা উন্নত দেশে কেন, সেটা এখানে আসলে বোঝা যায়। হ্যাঁ, এখানে এরকম না এই কাজটা করতে পারবে না একটা মেয়ে, এই ভেবে বসে থাকবে ছেলের অপেক্ষায়, এরকম কোনো কিছু নাই। মেয়েরা কখনোই আনসেফ না। মানে আমার আমার যতটুক দেখা, রাত্রে দিনে বা সব সময় সবাই সবার মতো স্বাধীনভাবে যাচ্ছে। সে তার কাজ শেষ করছে, সেটা রাত 10টা, 12টা, 1টা, 2টা, 3টা, এটা ডিপেন্ডস। বাট কোথাও কোনো সেফটি ইস্যু নাই। তাহলে একটা মেয়ে যখন স্বাধীন হয়ে যাবে, সে যখন তার কর্মসংস্থানে খুব স্মুথলি যাইতে পারবে, সে তার পরিবারকে যখন সেফ মনে করবে, সে যখন তার বিবাহ পরবর্তী সময়টাকে সেফ মনে করবে, তখনই কিন্তু আসলে সে তার সর্বোচ্চ শক্তি দিয়ে, সর্বোচ্চ মেধা দিয়ে সে তার জায়গা দখল করে নেবে। তার এই জমি ভাগাভাগি করা নিয়ে খুব আন্দোলন করা লাগবে না, বারবার রাস্তায় নামা লাগবে না, বিভিন্ন ধরনের ইস্যুতে কথা বলা লাগবে না, দাবি আন্দোলন এগুলো কমে যাবে। এটা হচ্ছে আমার পার্সোনাল ওপিনিয়ন। এখন কথা হচ্ছে, নারী এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ হচ্ছে না? হ্যাঁ, হচ্ছে। কিন্তু এই কাজটা কতটুকু ইফেক্টিভ, কতটুকু আসলে ছুঁয়ে যেতে পারছে, বা কতটুক নারীদের এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে কাজে আসতে পারছে? দেখেন, আমি এটার বাস্তব অভিজ্ঞতার মধ্যে থেকে গেছি। আমার ওয়াইফ জব করতো, আমিও জব করতাম, একটা প্রাইভেট অর্গানাইজেশনে জব করছি।
বাচ্চা হওয়ার পরে একটা মেয়ের যে কত ধরনের ডিফিকাল্টিসের মধ্যে যেতে হয়, বা বাচ্চা হওয়ার আগে যখন সে জব করে, দেখেন কিছু কিছু জবে ঠিক আছে, অনেক ছুটি আছে, অনেক ফেসিলিটিস আছে, আমি মেনে নিচ্ছি, প্রাইভেট জবেও আছে, কিন্তু এই যে একটা বাচ্চা হওয়ার পরে সেই বাচ্চাটাকে রাখার কোনো সুষ্ঠু ব্যবস্থা বাংলাদেশে নাই। তাহলে প্রত্যেকটা মেধা কি করে, বিশেষ করে নারীরা একটা নির্দিষ্ট বা একটা সার্টেন টাইম পর্যন্ত সে জব করে, বাচ্চা হওয়ার পরে মোস্ট অফ দ্য কেস মেয়েদেরকে জব ছেড়ে দিতে হয় অথবা একটা লম্বা ব্রেক নিতে হয়, যার কারণে তার যে একটা স্মুথ গ্রোথ ছিল সেই গ্রোথ থেকে সে সরে পড়ে। এইটা নিয়ে কেউ ভাবছে না। একটা মেয়ে, বা এখন তো বাংলাদেশে প্রায় 50-50, তাই না, মেয়েদের সংখ্যা হয়তো বেশি হবে, আমার পরিসংখ্যান জানা নাই, কিন্তু এই যে এরা তো মানে পরবর্তী প্রজন্ম নিয়েও ভাবে, তাই না, এদেরকে তো এই বিষয়গুলোর সাথে যেতে হয়, কিন্তু এই ট্রেনিং নেওয়া বা মানে কোথাও চাইল্ড কেয়ার সিস্টেম খুব ডেভেলপড নাই। শুধুমাত্র নারী মানে কর্মজীবী মহিলা কেন, বাসায় যে মহিলাগুলো আছে তারাও তো বিভিন্ন ধরনের কাজ করতে পারে, এখন অনেকেই করছে, ফ্রিল্যান্সিং করছে বা ডিজিটাল মার্কেটিংয়ের অনেক ধরনের জব করছে ঘরে বসে। তারা তাদের বাচ্চাকে কোথায় রেখে আসবে? দাদা দাদি, নানা নানি, চাচা খালু, এদের কাছে সবসময় থাকে না, ট্রাস্ট মি, সবসময় মানে রাখা যায় না, সবার সে অপশন নাই। ঢাকাতে একটা ফ্যামিলি খুব কষ্টে থাকে, তাই না, একটা একটা ছোট্ট বাসার মধ্যে সবাইকে থাকতে হয়, সেই জায়গায় একটা বাসায় যখন একটা মেয়ে কর্ম করে বা অনলাইনে কাজ করে, তখন সে তার বাচ্চাকে কোথায় রেখে আসবে? এগুলো নিয়ে কি আপনারা কখনো ভাবছেন? চাইল্ড কেয়ার সিস্টেমটা খুবই 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 গুরুত্বপূর্ণ। অবশ্যই একটা দেশে চাইল্ড কেয়ার সিস্টেম ডেভেলপ হওয়া উচিত, সেটা শহর, মফস্বল, গ্রাম সব জায়গায়, এবং ট্রেনিং প্রাপ্ত। এরকম না, আমরা প্রায়ই দেখতেছি যে গৃহকর্মীর কাছে বাচ্চা রেখে আসে এবং নির্যাতনের শিকার হয়, সেই ভিডিও আমরা দেখছি অনেকে। এই রিসেন্টলি আমি মানে নাম প্রকাশ করব না, আমার ওয়াইফ একজনের সাথে দেখা করতে গেছেন, তিনি তার বাচ্চাকে রেখে আসছেন এবং সিসিটিভি ক্যামেরা দিয়ে চারিদিকে ঘিরে রাখছেন, যাতে বাচ্চাটা শারীরিক নির্যাতন বা মানসিক নির্যাতনের শিকার না হন। বাট তাকে রেখে আসতে হয়েছে একটা ট্রেনিং প্রাপ্ত না এরকম কারোর কাছে। এটা খুবই লজ্জার। এই যে একটা পটেনশিয়াল আছে একটা মহিলার, সে কিন্তু যদি তার সক্ষম থাকতো সে, তাহলে হয়তো তাকে জব ছেড়ে দিতে হতো, কিন্তু সে এটার বিরুদ্ধে যে কাজ করছে, কয়জন পারে? এটা সম্ভব না। এটা চাইল্ড কেয়ার সিস্টেমটা ব্যাপকভাবে ডেভেলপ করা উচিত, সেটা গ্রাম, মফস্বল, শহর সব জায়গায়, এবং কর্মজীবী যারা কর্ম করেন না তাদের ক্ষেত্রেও। এবং এইটা কিন্তু একটা বড় ইম্প্যাক্ট ফেলে বাচ্চার উপরে। বাচ্চা দেখেন একটা ফ্যামিলিতে গ্রো করে, শুধুমাত্র সেই ফ্যামিলির কালচারই শিখতে পারে। আমি এখানে এসে দেখছি বাচ্চারা চাইল্ড কেয়ারে যায়, সেম এজের মানুষের সাথে মেশে, তাদের একটা গুড রিলেশন তৈরি হয়, এবং চাইল্ড কেয়ারে থাকাকালীন সময় থেকে একটা বাচ্চা সব কিছু শেখে, সাঁতার শেখে, রাস্তা পার হওয়া শেখে, বাসে ওঠা শেখে, কেনাকাটা শেখে, মানুষের সাথে কথা বলা শেখে, ইন্টারাকশন করা শেখে, বিভিন্ন ধরনের গেম শেখে, যেটা বাসায় পসিবল না। ট্রাস্ট মি, এটা নিয়ে আমি পরে অনেক কথা বলবো। আমার মনে অনেক ধরনের এ ধরনের কথা জমে আছে, যে মানে আমাদের দেশে কেন আমরা এই যে বলছি যে নতুন প্রজন্ম নষ্ট হয়ে যাচ্ছে, কেন মানে স্ক্রিনের প্রতি আকর্ষিত হয়ে যাচ্ছে, এটার মেইন কারণ হচ্ছে এটা, আমরা সেই শিক্ষায় শিক্ষিত করতে পারছি না। আমরা বাসায় তাকে ফোন দিয়ে দিচ্ছি, মা জব করছে, বাপ জব করছে, দাদা দাদি ব্যস্ত থাকে অথবা নাই, তারা কি করে, একটা ফোন ধরায় দেয়, বাচ্চা সারাদিন টিভি দেখছে অথবা স্ক্রিনের প্রতি আকর্ষিত হয়ে যাচ্ছে এবং একটা সময় নষ্ট হয়ে যাচ্ছে। এখানে এই ধরনের কোনো কিছু নাই, বাচ্চাকে অ্যাক্টিভিটিসের মধ্যে রাখে। চাইল্ড কেয়ার নিয়ে অনেক কথা বলতে পারি। তো এইটা যদি করা হয়, প্রত্যেকটা নারী তার কর্মসংস্থানের ক্ষেত্রে একদম রিল্যাক্স থাকবে। সেফটি ইস্যুতে আসেন, বাংলাদেশে আপনি সেফটি বাড়াই দেন, প্রত্যেকটা মেয়ে দেখেন, ম্যাক্সিমাম অফিস প্রাইভেট জবে কেন মেয়েদেরকে নিবে? অনেক জবই শেষ হয় রাত 10টায়, সে আস্তে আস্তে রাত 12টায় বাজবে। সেখানে তখন কি করে, সেই জায়গাটায় অবশ্যই একটা ছেলেকে চুজ করতে হয়, কারণ একটা মেয়ে এতক্ষণ বাইরে থাকতে পারবে না, সে রাখতে পারবে না। তখন কি হয়, বড় বড় পোস্টে যে আমরা বলি যে মানে উচ্চ পদে নারীদের আসীন করতে হবে, কিন্তু সেটা কিভাবে সম্ভব? আপনি যদি সেফটি না দেন, সে বাইরে থাকতে পারবে না, সে তার কাজ করতে পারবে না, সে ব্যাক আসতে পারবে না। তখন কি হবে, সেই জায়গায় অগত্যা একটা ছেলেকে চুজ করতে হচ্ছে। আপনি যদি সেফটি বাড়ান, আমার বিশ্বাস, আমি যতটুকু বিশ্বাস করি, অবশ্যই উচ্চ আসনে বা উচ্চ পদে নারীদের আপনি দেখতে পারবেন। সম্পত্তির কথা অনেকভাবে বলা যায়,
দেখেন আপনি আইনে আবার ঐচ্ছিক শব্দটা উল্লেখ করছেন। বাংলাদেশের মানুষ এমনিতেই ফাঁকি দিতে পারলে বাঁচে, আপনি ঐচ্ছিক শব্দ উল্লেখ করলে জীবনেও মানুষ মানবে না। আমি আপনার ছোট্ট একটা উদাহরণ দিই, আমার কথা মানে আমার বিশ্বাস আপনারা বুঝতে পারবেন। দেখেন মুসলিম আইনে বিয়ে করার সময় বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়ার সময় আমাদেরকে দিনমোহর দিতে হয়। আমার ভিডিওর কমেন্টসে আপনি একটু উল্লেখ করে যায়েন বাংলাদেশের কত পার্সেন্ট মানুষ এইটা সম্পূর্ণ পরিশোধ করে তারপরে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হন। 10 লাখ, 15 লাখ, 20 লাখ, আপনারা চাইলে 1 কোটি টাকা দিনমোহর করেন এবং লিখে রাখেন বাকিতে কয়জন পরিশোধ করেন। সেইটা যদি একটা নারীর তো বড় হক, তাই না, বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হওয়ার সময় সেইটাই ফিল আপ করা হয় না ভাই, আপনি আর কত আইন করবেন? সো এইগুলো নিয়ে আলোচনা থাকবে, সমালোচনা থাকবে, কিন্তু যেগুলো বেসিক, যেগুলো একটা মেয়েকে শক্তভাবে তার নিজের পায়ে দাঁড়ানোর জন্য সর্বোচ্চ পরিমাণ সাপোর্ট দিতে পারবে সেগুলো নিয়ে কাজ করেন। শুধুমাত্র খাতা কলমে আপনি নিয়ম কানুন হাবিজাবি করে কোনোভাবেই নারীকে বৈষম্যের শিকার থেকে দূরে রাখতে পারবেন না। এক, দ্বিতীয়ত হচ্ছে বৈষম্য আপনি করলেন না, কিন্তু তাকে তো এম্পাওয়ারমেন্টে নিয়ে আসতে হবে, তাকে তো বড় পদে উচ্চ পদে আসীন করতে হবে, তাকে তো সমাজের সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তাকেও তো বলতে হবে যে আমি একটা ছেলের সমান সমান তালে কাজ করতে পারবো, আমাকে নেন, আমি সম্পূর্ণ ইফোর্ট দিয়ে একটা ছেলেকে হার মানাইতে পারবো। অবশ্যই পারছে। বাংলাদেশের ফুটবল দেখেন না ভাই, ফুটবলে মেয়েরা যে পরিমাণ সাফল্য নিয়ে আসছে এটা ক্রিকেটাররাও পারে নাই। পারছে, অনেক ক্ষেত্রে পারছে বা পারছে না, এটা নিয়ে কন্ট্রোভার্সি আছে, বাট এত অল্প সময়ের মধ্যে আমাদের মেয়েরা কিন্তু অনেক ধরনের অর্জন করে দেখাইছে। এরকম বহু উদাহরণ দেওয়া যাবে, কিন্তু কথা হচ্ছে তাদেরকে সেই প্রপার সাপোর্টটা দিতে হবে, তাদেরকে এই বিকশিত হওয়ার সুযোগটা দিতে হবে। যদি দেওয়া যায়, বিশ্বাস করেন তারা অনেক ভালো কিছু করবে। হ্যাঁ, তো সংস্করণ নিয়ে আরও অনেক কথা বলবো। বাংলাদেশে অনেকগুলো সংস্করণ নিয়ে একেবারে হাত দেওয়া হয় নাই, আমি একটু হিন্টস দিয়ে রাখতে পারি। বাংলাদেশে পরিবহন সংস্থা নিয়ে অনেক ধরনের সংস্করণ প্রয়োজন। বাংলাদেশের সরকারি যে অধিদপ্তরগুলো আছে, সরকারি যে ফ্যাসিলিটিস আছে, সেগুলো উন্নয়নের দিকে নিয়ে আসা প্রয়োজন। বাংলাদেশে অনেক রিসোর্স আছে, বাংলাদেশে অনেক ট্যুরিস্ট স্পট আছে, বাংলাদেশে অনেক ধরনের সম্পদ আছে, খনিজ সম্পদ বলেন বা অন্যান্য সম্পদ বলেন। সবথেকে বড় সম্পদ হচ্ছে বাংলাদেশের জনসংখ্যা, সেটাকে কাজে লাগান, বাংলাদেশ অনেক অনেক ভালো কিছু করবে। পরবর্তীতে অন্য একটা সংস্করণ নিয়ে কথা বলবো, আমার প্ল্যান আছে, আমি একটু অল্প অল্প করে সব কথাগুলো বলার চেষ্টা করব। শুধু লাস্টে একটা কবিতার লাইন বলে যাই, বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। যদি আমি ইসলামের দিক থেকে বলি, ইসলাম সমস্ত জাতিকে, সেটা নারী পুরুষ সবাইকে সমান চোখে দেখে। প্রত্যেকটা ধর্মে, আমি অনেক ধর্মের সাথে মেশার চেষ্টা করেছি, তাদের সম্পর্কে জানি, আমি কোনো ধর্মেই কোনো বৈষম্যের কথা বলে না, বলেনি, বলা হয় না। আমরা বিভিন্ন ব্যাখ্যা দিয়ে সবসময় পিছনে নিয়ে আসার চেষ্টা করি, এবং আমাদের যারা পলিসি মেকার আছে তারা তাদের পলিসির কারণে মেয়েদেরকে আরও বেশি পিছায়ে দেয়। সো এখনই সুযোগ, এখনই মেয়েদেরকে এম্পাওয়ারমেন্টের ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা করেন। আমার বিশ্বাস বাংলাদেশের মেয়েরা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। আমি দেখছি আমার অনেক সহকর্মী আছেন, বিশেষ করে যারা দেশের বাইরে আসছেন, তারা আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে সমান তালে কাজ করছে, পড়ালেখা করছে, দৈনন্দিনের কাজ করছে, বাসার মানুষজনকে মেনটেন করছে, সব কিছু করছে। ট্রাস্ট মি, তারা এই মেয়েই তো বাংলাদেশে আছে, তাই না? তারা যদি এখানে এসে সব কিছু করতে পারে, বাংলাদেশেও সব কিছু করার মতো যথেষ্ট পরিমাণ সুযোগ সামর্থ্য সব কিছু আছে। শুধু আপনারা সেই পরিবেশটা ক্রিয়েট করে দেন। একটাই অনুরোধ, বাংলাদেশে সেই পরিবেশটা ক্রিয়েট করে দেন। ধন্যবাদ, ভালো থাকবেন। পরবর্তীতে কোন ধরনের সংস্করণ নিয়ে শুনতে চান আমাকে লিখতে পারেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।